চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী নাজির মাহমুদের কাছে। আবারও ফিরে এলাম। একটা গানই শুনে ফেলি, তারপর আড্ডায় ডুব দেই। ঠিক আছে। আমি এখন যে গানটি করছি, এই গানটা সম্ভবত আমার আরো 18 বছর আগের করা গান। হ্যাঁ, আচ্ছা। এই গানটা গীতিকার ছিলেন লিয়াকত আলী বিশ্বাস, শিল্পী ছিলেন মনির খান, আর সুরকার ছিলাম আমি নিজেই, নাজির মাহমুদ। সেই গানটা আমি করছি। জি, শুনি। নিশিরাতে কুঞ্জ বনে, নিশিরাতে কুঞ্জ বনে আসবে কি শ্যাম কালারে তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা। নিশিরাতে কুঞ্জ বনে আসবে কি শ্যাম কালারে তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা। কৃষ্ণ তোমার রাখাল ভেসে বাজায় বাঁশের বাঁশি, সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। কৃষ্ণ তোমার রাখাল ভেসে বাজায় বাঁশের বাঁশি, সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। হোসে ইচ্ছে করেই রাত দুপুরে বাড়ায় বুকের জ্বালারে তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা। কি সুরেলা কণ্ঠ! এখনো নিয়মিত রেয়াজ করা হয়, করতে পারেন এত ব্যস্ততার মধ্যে? রেয়াজ আসলে আমি নিয়মিত করি না, আমি প্রতিদিন গান করি। ওটাই আসলে আপনাদের জন্য এখন রেয়াজ। প্রতিদিন গান করি, প্রতিদিন গান করি। আমি শুধু আধুনিক গান করি, ক্লাসিক্যাল গান করি, ফোক গান করি। আমার কাছে মনে হয় যে রেয়াজ করার চেয়ে প্রতিদিন 4টা 5টা 6টা 7টা গান করলে, মানে গানের মধ্যে শব্দ থাকে, তো আপনার গানের মধ্যে শব্দ থাকলে সেটা কিন্তু সুরের সাথে অনেক বেশি যায়। কেন যায়? আমি যখন রেয়াজ করব তখন তার মধ্যে কোনো শব্দ থাকে না। তো শব্দ না থাকলে যেটা হয়, আমি যখন একটা ভালোবাসার গান করব, শব্দ যদি ভালোবাসার থাকে না, তাহলে আমার যে এক্সপ্রেশনটা আসবে, আমার যে সুরের ধরনটা আসবে, অন্যরকম আসবে। আর মানে আমার কাছে মনে হয় যে গান করলে, যেমন ধরেন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া গান, এই সমস্ত গানের মধ্যে না, গান শেখার ক্ষেত্রে যারা গান শিখে বা শিখতে চায় তাদের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। কেন কাজে দেয়? আপনি দেখবেন ওই যে উজান গাঙের নাইয়া, ভাটির গাঙের নাইয়া, তুমি কইবার নি পারো রে নদী। এই যে আমি দমের প্র্যাকটিসটা আমার এর মধ্যে হয়ে গেছে, স্ট্যান্ডিং নোটের যে প্র্যাকটিসটা আছে সেটা কিন্তু এটার মধ্যে হয়ে গেছে। বাট এই শব্দ ছাড়া যখন আমি স্ট্যান্ডিং নোটের একটা প্র্যাকটিস করতে যাব, তখন অনেকক্ষণ একটা নোটে থাকতে গেলে যদি শব্দ না থাকে, আমার গলাটা ওইখানে বেশিক্ষণ থাকবে না। আচ্ছা। আমি নিজে নিজেই এটা দেখছি যে আমি যখন শব্দ দিয়ে কিছু করতে যাই, নোটটা একদম পারফেক্ট থাকে। এই জন্য আমি প্রতিদিন দেখা যায় 4টা 5টা 6টা 7টা গান করি। ইভেন আবার একা গান করলে কিন্তু ঠিক না, পাশে যদি কোনো মানুষ থাকে তখন মনে হয় কি মাইন্ডসেট একটা বিষয় থাকে যে এখানে লোকজন আছে, আমাকে অনেক সুরে গাইতে হবে, এরকম বিষয় আর কি। আপনার অনেক সুরে গাওয়ার জন্য আসলে আলাদা করে কষ্ট করতে হয় না বা খুব বেশি গুরুত্ব দিতে হয় না, এমনিতেই আপনি অনেক সুরে গান, যেটা আমি শুনতে শুনতে এতক্ষণ উপলব্ধি করছিলাম। তো যাই হোক, একদম শুরুতে আপনার 1990-এর দশকে একটা জিঙ্গেল দিয়ে আপনার আসলে গানের সাথে ক্যারিয়ার শুরু, তারপর থেকে কিভাবে আসলে এই যাত্রা? ওই জিঙ্গেলটা ছিল আপনার বলাগা ব্লেডের জিঙ্গেল। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে আমাকে শুধু গাওয়ার জন্য ওইখানে ডাকছিল। তো আমি গেছি, যাওয়ার পর
আমি তখন জানি না যে জিঙ্গেল কি জিনিস। তখন কি আপনি ছাত্র জীবনে ছিলেন? হ্যাঁ, তখন পড়াশোনা করতাম। আচ্ছা, মানে ছোট কেমন হবে বয়স ছোট তখন? ছিলাম তখন। আমার কত 18 বছরের মতো হবে বয়স। 18 আচ্ছা, বছর। অর্থাৎ তার আগে থেকে আপনি গানের সাথে চর্চার মধ্যেই ছিলেন নিশ্চয়ই, নইলে তো জিঙ্গেলের জন্য ডাক পাওয়ার কথা না। আমি তখন স্টেজে গান করতাম। আচ্ছা আচ্ছা। স্টেজে গান করতাম তখন আমার একটা বন্ধু এসে বলল যে মানে আমাদের এটা একটু পেছনে যাইতে হবে আমাদের পারিবারিক যে বিষয়টা আছে। খুব সাধারণ একটা ফ্যামিলির ছেলে আমি। আমার বাবাকে নিয়ে আমি গর্ব করি যে আমরা খুব সাধারণ, কিন্তু আমার বাবা অনেক ভালোবাসতেন, আমাদের অনেক ভালোভাবে রাখতেন। তা আমাকে হঠাৎ প্রেশার আসলো যে গানটা যাতে না করি, আমি অন্য কিছু করি। তো নিজে নিজে ডিসিশন নিলাম যে স্টেজ শো এগুলো সব করবো না। তখন একটা ফ্রেন্ড আসলো, আমাকে বললো যে চলেন এক জায়গায় নিয়ে যাই আপনাকে। আমি বলছি গান সম্পর্কিত কোনো বিষয় থাকলে আমি ওখানে যাব না, কারণ আমি গানটা ছাড়িয়ে দিতে চাচ্ছি। তখন উনি বললো যে চলেন না। তো উনি আমাকে নিয়ে গেল আপনার পল্টন। তো স্টুডিও ওয়ার্কটা ওই ফার্স্ট, কিন্তু ওইখানে আমি প্রথম স্টুডিও দেখলাম, তখন আমি দেখিও নাই। ওই স্টুডিওর নাম ছিল রিদম স্টুডিও। আচ্ছা, তো ওখানে যাওয়ার পর ওইখানে বসলাম, ওনার সাথে পরিচয় হলাম। উনি বললো যে আপনাকে আজকে ডাকছি একটা জিঙ্গেল গাওয়ার জন্য। তো মজার বিষয়টা হচ্ছে জিঙ্গেল কি জিনিস আমি কিন্তু জানি না। উনি জিঙ্গেল জিঙ্গেল বারবার বলতেছে, তা আমি চিন্তা করলাম যদি জিজ্ঞেস করি জিঙ্গেল কি, হয়তো দেখা যাবে এরকম যে আমাকে কাজটা থেকে না করে দিবে। তাই আমি চিন্তা করলাম দেখি কি হয়। তো উনি আমাকে একটা স্ক্রিপ্ট দিল। স্ক্রিপ্টটা কি সেটাও আমি জানি না। চুপ করে রইলাম। চুপ থাকার পর কিছুক্ষণ পর দেখলাম যে একটা মিউজিক বাজতেছে, বললো যে এই জিনিসটা আপনাকে গাইতে হবে। তখন রিজিয়া পারভিন আমাদের কণ্ঠশিল্পী, উনিও তখন ফার্স্ট ঢাকাতে আসছে। তো উনাকে আমি তখন চিনি না, উনার সাথে ডুয়েট গাইতে হবে। আচ্ছা, তো একটা মাইক্রোফোনে আমাদের দুইজনকে দিছে। তখন স্টুডিওগুলোতে মাইক্রোফোনের খুব ছিল, অভাব ছিল। তো আমাকে দিছে উনি, আমি দুইজন একসাথে দাঁড়াইছি। আমি একবার দিছে, একবারই আমার গাওয়া হয়ে গেছে। উনারা বললো যে হয়ে গেছে আপনার। তা আমি চলে আসছি। এইবার রিজিয়া আপা গাচ্ছে। রিজিয়া আপা গাওয়ার পরে এখানে আরো একটু বিষয় আছে, ওই জিঙ্গেলটা গাওয়ার কথা ছিল এম এ খালেক, আমাদের একজন কণ্ঠশিল্পী, অনেক শ্রদ্ধেয় সম্মানীয়, রিজিয়া আপার হাজবেন্ড, উনার গাওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা। উনি আবার ছিল তখন একটা শোতে। উনি শোতে গেছে। এখন এটা হচ্ছে একটা বড় একটা এয়ারফার্মের কাজ, আজকেই কাজটা করতে হবে। আচ্ছা আচ্ছা। তখন আমাকে বললো যে এই ছেলেটা ভালো গায়, উনাকে দিয়ে গাও। তো আমি গাইছি। গাওয়ার পর এটা আবার চলে গেছে অ্যাডফার্মে যাওয়ার পর উনারা অ্যাডফার্ম থেকে বললো যে এটা ওকে হয়ে গেছে, অনেক সুন্দর গাইছে উনি। তো আমাকে তখন একটা পে করছে। তা আমি দেখলাম যে 30 সেকেন্ডের একটা জিঙ্গেল গাইছি, গাওয়ার পর আমাকে এই টাকাটা দিছে। তো আরেকজনকে দিল, রিজিয়া আপাকে দিল টাকা, আরো বেশি টাকা। তারপর যে কম্পোজ করছে তাকে টাকা দিল। তারপর এটার জিঙ্গেলের পিছনে একটা কমেন্ট্রি থাকে, ওই কমেন্ট্রি যে করলো তাকেও টাকা দিল। এখন আমি দেখলাম যে এটা তো অন্যরকম কাজ, তো এত ছোট কাজ, এত লোকজন এটার সাথে জড়িত। আমি ওখান থেকে চলে আসছি। চলে আসার পর এখানে আমাকে একটা টেলিফোন নাম্বার চাইছে, আমি দিছি, আমার এলাকার একটা ফার্মেসির নাম্বার দিছি। আচ্ছা, তারপর উনি হঠাৎ আমাকে খুঁজতে খুঁজতে পাইছে, আবার ডাকছে। চলে আসলাম। আসার পর উনি 3টা স্ক্রিপ্ট দিল আমাকে, বললো যে এটা বিজ্ঞাপন বানাইতে হবে। আমি বললাম আমার বাসায় একটা কিবোর্ড আছে, আমি নিয়ে আসি। কিবোর্ডটা নিয়ে আমি একটা কম্পোজ করে 3টা জিঙ্গেল ওখানে করছি। তা আমাকে 2 দিন লাগছে করার মানে জন্য। সুর আপনি করেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি আচ্ছা, আমাকে আচ্ছা। বলছে এইভাবে এই জিনিস করতে হবে। তো আমি করছি। করার পর দেখলাম যে 2 দিন আমি কাজটা কমপ্লিট করছি। করার পর আমাকে 7,500 টাকা দিছে। তো 7,500 টাকা কিন্তু তখনকার দিনে অনেক অনেক টাকা। টাকা। তা আমি টাকাটা নিয়ে বাসায় আসছি। আসার পর আমার মা বলতেছে টাকা কোত্থেকে পাইছো। আমার মামাকে ডাকছে যে ও কোথায় গেছে, কোত্থেকে যেন অনেকগুলো টাকা নিয়ে আসছে, কোত্থেকে টাকা আনছে তুমি একটু দেখো। আচ্ছা, এই বিষয়টিকে যদি আমরা একটু সংক্ষেপে নিয়ে চলে আসি, অর্থাৎ গান থেকে আর দূরে সরতে হলো না, তখন না, একদম। পরিবারই সাপোর্ট করছে একদম, গানে। একদম, আচ্ছা, একদম, তারপরে গান এভাবে সুর করাটা তখন থেকে শুরু হলো। আপনার সুর করা গান তো সেঞ্চুরি পেরিয়েছে আরো বহু আগেই, 100-র বেশি অ্যালবাম আছে আপনার সুর করা গানের। তো এই যে এত এত কাজ করে ফেলেছেন, এখন বর্তমানে দাঁড়িয়ে কি মনে হয় যখন পিছনে ঘুরে তাকান? এটা হয়েছে কি, ধরেন এরকম তো ভাবি নাই কখনো যে আমার এরকম হয়ে যাবে, বা আমি একজন সুরকার হব, বা আমি একজন গান গাইতে পারবো, বা আমার আমার এটা না, আসলে আমি একটা বাসা বাড়ির থেকে, আমার ফ্যামিলি থেকে যখন চাপ ছিল, তখন না আমি এটাকে একটা কাজের মতো
কাজের মধ্যেই নিছি যে আমার একটা রুটিন থাকতে হবে, আমি একটা কাজের রুটিনের মধ্যে থাকতে চাই। সেম এই জিনিসটা আল্লাহ পাক আমাকে করে দিছে। আমি হয়তো এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, এখন ছোট ছোট ছেলেমেয়েদের সাথে কাজ করতেছি, ইমরানের সাথে কাজ হয়, তারপরে মিনারের সাথে কাজ হয়, তারপরে প্রত্যয়ের সাথে কাজ হয়, এই যে এখন আমরা এই ওয়েব সিরিজগুলোতে কাজ করতেছি, এসব আমার চেয়ে অনেক কম বয়সে যারা আছে তাদের সাথে কাজ করতেছি। আমি অনেকদিন কাজ করি, তারপর এখনো করে যাচ্ছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা শুকরিয়া। এ পর্যায়ে আপনার পছন্দের একটি গান আপনার কণ্ঠে শুনতে চাই। আমার নিজের গানই আছে, আমি সেটাই গাইতেছি। হ্যাঁ, প্লিজ। তোমার ব্যথায় আমি, তোমার ব্যথায় আমি, আমার ব্যথায় তুমি বন্ধু, আমার ব্যথায় তুমি। তোমার ব্যথায় আমি, তোমার ব্যথায় আমি, আমার ব্যথায় তুমি বন্ধু, আমার ব্যথায় তুমি। দুটি দেহে একই হৃদয়, দুটি দেহে একই হৃদয়, মায়া কেমন জানি। তোমার ব্যথায় আমি, তোমার ব্যথায় আমি, আমার ব্যথায় তুমি বন্ধু, আমার ব্যথায় তুমি। বাহ, কি চমৎকার একটা আপনি গানের কথা যখন পান সেটার উপর যখন আপনি সুর আরোপ করেন, সেই কথার ক্ষেত্রে আপনি কথাটার সাথে নিজের সুরটা, ভাবনার জায়গাটা কিভাবে আসলে সৃষ্টি হয় বা সৃষ্টি করেন? মানে ধরেন একটা লিরিক্সে আমি সুরটা করলাম, করার পরে আমার কাছে সুর হয়েছে, আমার কাছে মনে হইতেছে যে আমি সুরটা করছি মোবাইলেই, এখন তো মোবাইলেই রেকর্ড করলাম, করার পরে আমি ঘন্টাখানিক পর আবার শুনি। তখন হয় কি, মানে ফাঁক ফোকর যেটা থাকে সুরের মধ্যে, যে তখন বোঝা যায়। কারণ যখন সুর করতে থাকি তখন না অনেক চিন্তা ভাবনার জন্য একটু বোঝা যায় কম। পরে আরেকবার শুনলে মনে হয় কি না, এইখানে এরকম সমস্যা আছে। আর কথার বিষয়টা হচ্ছে, ধরেন কথার সাথে যদি সুরের সম্পর্কটা অনেক বেশি থাকে, অনেক সুন্দর থাকে, এবং যে উচ্চারণটা, যে আমি যে কথাগুলো নিচ্ছি কথা সুরের সাথে মানে ফেলতে কোনো সমস্যা হচ্ছে না, অনেক চমৎকার শোনা যাচ্ছে, তখনই সুরটা ভালো হয়। অনেক অনেক অবশ্যই, চমৎকার গান আরো আপনার কাছ থেকে আমাদের পাওয়ার রয়েছে, সেটা আমরা নিশ্চয়ই পাবো। যদি এখন এই সময়টায় দাঁড়িয়ে যদি আপনার কাছে জানতে চাওয়া হয় যে কোনো আক্ষেপ রয়েছে কিনা? সঙ্গীতে কোনো আক্ষেপ নাই, কারণ আমি যতটুক জানি তার চেয়ে অনেক বেশি আমি করে ফেলছি। আমি তো অত বেশি কিছু জানি না, আমি যা কিছু করতেছি এইটা হয়তো আমার আরেকটা বিষয় আছে যে গান, এটা না বললেই নয়, আমি কিন্তু গান আসলে কোথাও শিখি নাই। এটা আজকে আমি খুব ক্লিয়ারলি বলছি। সেটা হচ্ছে যে একটা একাডেমিতে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, মানে অ্যাডমিট হইতে গেছি, তখনকার দিনে 120 টাকা দেওয়া ওইখানে আমি অ্যাডমিট হয়েছি। সেটা হচ্ছে ওয়াইজঘাট শাখা বুলবুল ললিতকলা একাডেমি বাফাত। ওইখানে গেছি, যাওয়ার পর একদিন ক্লাস করছি। একদিন ক্লাস করার পরে আমার আর ক্লাস করা হয় নাই। আচ্ছা, তাহলে আমি গানে কিভাবে আসলাম? গানে আসলাম হচ্ছে, ধরেন আমি অনেক বেশি শুনতাম, অনেক ভালো ভালো গান শুনতাম, যেটা ভালো লাগতো সেটা শুনতাম, এবং এরকমভাবে শুনতাম যাতে আমি ওরকম গাইতে পারি। আচ্ছা, আক্ষেপ নাই গানের, শোনা থেকে মানে গানের প্রতি, গানের যে কোনো ধরনের কোনো আক্ষেপ থাকে এটা থেকে আমার নাই। আমি তো অনেক চাওয়ার চেয়ে অনেক বেশি পাইছি আল্লাহর মধ্যে। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আজকে আপনাকে আমাদের আয়োজনে পেয়ে। আশা করছি অনেক অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সব সময় আমাদের পক্ষ থেকে। শুভকামনা আপনার জন্য, এবং শুভকামনা বাংলা ভিশনের জন্য। বাংলা ভিশনের সাথে যারা আছে সবার জন্য অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি ভালোবাসা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার 110 বীরতম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ভারতীয় নেতা মহাত্মা গান্ধীর একটি উক্তি বলে বিদায় নিচ্ছে আজ। তিনি বলেছেন, পরিচ্ছন্ন বই পড়া ভালো, কিন্তু মহান সাহিত্যের পঠিত বিষয় জীবনে বুনন করা উত্তম। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।